আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। গত কয়েকদিনের যা খোঁজ খবর, যা খবরাখবর, সেটা হচ্ছে বাংলাদেশে এই গত কয়েকদিনের যে খবরাখবর, আওয়ামী লীগ কি করতে পারে, আওয়ামী লীগ বিকল্প প্ল্যাটফর্মে বাংলাদেশে রাজনীতি করার চেষ্টা করছে, আওয়ামী লীগ তার লোকজনকে উদ্বুদ্ধ করছে, আওয়ামী লীগ সভাপতি তৃণমূল পর্যায়ে তাদের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, আওয়ামী লীগ নিয়ে ভারতে একটা ছোটখাটো দেন দরবার হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সফরের সময়। এমনও আমাদেরকে ইন্ডিয়ার সাংবাদিকরা জানিয়েছেন যে প্রস্তাব দেওয়া হয়েছে যে যদি শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ হয় তাহলে সে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে। তার মধ্যে আরো খবর, আওয়ামী লীগ তার নিজের ভেতরে শুদ্ধি অভিযান চালাবে, নেতৃত্বে পরিবর্তন আসবে, জয়কে সামনে আনা হবে, সজীব ওয়াজেদ জয়কে। এরকম যখন খোঁজ খবর, তখন বাংলাদেশে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে। সেই ঘটনাগুলো যাওয়ার আগে আমি আরেকটা ছোট্ট খবরে আপনাদেরকে নজর দিই। চবির দেয়ালে দেয়ালে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার। চবি মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সংশ্লিষ্ট স্থানে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় জড়িতদের শনাক্ত করা কঠিন হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে পোস্টার সাঁটিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ক্যাম্পাসের কলা ঝুপড়ি, পুরাতন আইইআর, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের দেয়ালে এসব পোস্টার দেখা গেছে। রোববার রাতে পোস্টারগুলো সাঁটানো হয় বলে ধারণা প্রক্টর হোসেন সৈয়দ সরওয়ার্দীর। তিনি বলছেন, আমরা পুলিশ সূত্রে জানতে পারি যে কলা ঝুপড়ি এলাকার পোস্টার লাগানোর ঘটনা ঘটেছে, তবে কারা পোস্টার টানিয়েছে বা কাকে কেন্দ্র করে এটি করা হয়েছে এ বিষয়ে আমাদের কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে পোস্টার সরিয়ে ফেলা হয়েছিল। কলা ঝুপড়ি এলাকার একজন দোকানি বলেন, আমি সকাল 10টায় দোকানে এসে দেখি দেয়ালে ছাত্রলীগের একটা পোস্টার লাগানো রয়েছে আর একটি পোস্টার অর্ধেক ছেঁড়া। পরে শিক্ষার্থীরা ঝুপড়ির বাকি সব পোস্টারগুলো ছিঁড়ে ফেলে। পোস্টারগুলোতে লেখা রয়েছে, ফেসিস্ট নয়, বাংলাদেশের আর্টিস্ট শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। নিষিদ্ধ নগরীতে নিষিদ্ধ তুমি, নিষিদ্ধ ভালোবাসায় আসক্ত আমি। রাজবন্দীদের মুক্তি ও সকল রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। নিষ্পাপ শিশুদের রক্ত ডক্টর ইউনূসের হাতে, পুলিশ হত্যার বিচার চাই। আওয়ামী লীগ ছিল, আছে এবং থাকবে। জয় বাংলা। নিষিদ্ধের শিকলে জন্মদাতার দল, গণতন্ত্র হত্যার নীল নকশা ও বিএনপির রাজনীতির অন্তিম যাত্রা। বাংলাদেশের শিশুরা হামে নয়, মরছে ষড়যন্ত্রকারীদের দীর্ঘমেয়াদী মেটিকুলাস ডিজাইনে। জাগো বাংলাদেশ, এই ষড়যন্ত্র রুখে দাও, না হয় আরো বিপদ সন্নিকটে। এইসব পোস্টারের নিচে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ লেখা রয়েছে। জানতে চাইলে চাকসুর এজিএস আয়বুর রহমান তৌফিক তিনি বলছেন, সম্প্রতি ক্যাম্পাসে বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। তারা পোস্টারিং ও গুপ্ত তৎপরতার মাধ্যমে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা চালাচ্ছে। যেহেতু সংগঠনটি আইনত নিষিদ্ধ এবং শিক্ষার্থীরা ইতিমধ্যে তাদের ক্যাম্পাস থেকে প্রত্যাখ্যান করেছে, তাই এই ধরনের কার্যক্রমকে শিক্ষার্থীরা ইতিবাচক নিচ্ছে না। চাকসুর কোনো নির্বাহী ক্ষমতা না থাকায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনা হয়েছে। দেয়ালে পোস্টার সাটানোর কয়েকটি ছবি জুড়ে দিয়ে ফেসবুকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কনকর্ড বগি গ্রুপের নেতা আবরার শাহরিয়ার লিখেছেন, সাধারণ জনগণের সমস্যা সমাধান ও জনগণের প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পোস্টারিং কর্মসূচি। বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, একটি সংগঠন নিষিদ্ধ হওয়ার পরও যদি তারা কার্যক্রম চালিয়ে যায়, তবে একজন ছাত্র সংগঠনের প্রতিনিধি হিসেবে আমি আমার অবস্থান থেকে প্রতিবাদ জানিয়ে যাব। তবে আমি মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু থেকে কঠোর অবস্থান নিলে এবং যথাযথ বিচার নিশ্চিত করা হলে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা এমন কার্যক্রম পরিচালনা করার সাহস পেত না। এখানে ইসলামী ছাত্র শিবিরের নেতাদের বক্তব্য নেওয়া হয়েছে, তারপর প্রক্টরের বক্তব্য নেওয়া হয়েছে, যিনি হোসেন সৈয়দ সরওয়ার্দী। সংশ্লিষ্টদের স্থানে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় জড়িতদের শনাক্ত করা কঠিন হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা এই কাজটি করেছে। একটা কথা আমি গতকালের আলোচনায় বলেছি, আগেও বলেছি, বড় জনসমর্থন পুষ্ট কোনো সংগঠনকে অকারণে নিষিদ্ধ রাখতে চাইলে বা তার অপরাধীদের বিচার না করে পুরো দস্তুর পুরো একটি সংগঠনকে নিষিদ্ধ করে দিলে সে আন্ডারগ্রাউন্ডের থেকে কাজ করার চেষ্টা করবেই।
এবার আসুন, ফের রাজনীতিতে সক্রিয় ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ। সেই খবরে কি বলা হচ্ছে? 2024 সালে বাংলাদেশে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল থাকলেও সম্প্রতি দলটির পক্ষে নানা কার্যক্রম সামনে এসেছে। কার্যক্রম নিষিদ্ধ থাকলেও গত কয়েকদিনে ঢাকা সহ দেশের কয়েকটি জায়গায় নানা তৎপরতা লক্ষ্য করা গেছে। এই তৎপরতা আপনারা জানেন, নোয়াখালীতে একজন মাত্র লোক মাইক নিয়ে মিছিল করেছে, সুপ্রিম কোর্টে আইনজীবীরা মিছিল করেছে, বিচ্ছিন্ন মিছিল হয়েছে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায়, শপথ পাঠ করেছে পটুয়াখালীতে আওয়ামী লীগের লোকজন। কার্যক্রম নিষিদ্ধ রাখলে গত কয়েকদিনে ঢাকা সহ দেশের কয়েকটি জায়গায় নানা তৎপরতা লক্ষ্য করা গেছে। সেখানে কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির নেতা কর্মীদের মিছিল সহ নানা কর্মসূচি পালনের পাশাপাশি সর্বশেষ গত শুক্রবার এই দলটির কিছু নেতা কর্মীদের একটি শপথ গ্রহণ করতে দেখা গেছে, যে জন্য মামলাও হয়েছে, একজন অ্যারেস্টও হয়েছে। লক্ষ্মীপুর জেলার কমলনগরে একটি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কর্মীদের এই কর্মসূচি পালনের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা চলছে। আপনারা জানেন যে দিল্লি থেকে আওয়ামী লীগের হাইকমান্ড তারা তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের অ্যাক্টিভ করার চেষ্টা করছেন। এই শপথ সরাসরি দেশের বাইরে থেকে নির্দেশিত কিনা এই কথা নিশ্চয়ই প্রশ্ন তোলা যায়। আচ্ছা, যেখানে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে শপথ নিতে দেখা গেছে দলটির নেতাকর্মীদের। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বিবিসি বাংলাকে বলেছেন, অন্তর্বর্তী সরকার ও বিএনপি সরকার আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল রাখলেও দলীয় নেতাকর্মীরা নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এদিকে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে গত সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ও সরকারের কাছে চিঠি পাঠিয়েছেন কক্সবাজারের প্রায় 250 আইনজীবী, যেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। তারা সেখানে দ্রুতই দলটির নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি জানিয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল অংশ নিতে পারেনি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে। ফলে ইঙ্গিতগুলো যা মিন করছে সেটা হলো, যেহেতু এই সরকারের সময় একটা আশায় ছিল আওয়ামী লীগের লোকজন যে তাদের উপর কার্যক্রম নিষেধাজ্ঞা যেটি আছে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে, কিন্তু সেই আশায় গুড়েবালি হয়েছে। তারা যে ভোট দিয়েছিল বিএনপিতে, সেই ভোটের আশাও গুড়েবালি হয়েছে। জাতীয় সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের পক্ষে যে আইন সমৃদ্ধ করা দরকার সেই আইন সমৃদ্ধ করে বিএনপি বিল এনেছে, রেকটিফাই হয়েছে। ফলে তাদের জন্য এখন কি চোরাগোপ্তা পথে, চোরাই পথে বা আন্ডারগ্রাউন্ডে থেকে দল সক্রিয় করার আর কোনো বিকল্প রয়েছে? এই যে ঘটনা নিয়ে আজকে আলাপ করব, এখন যেটা নিয়ে আলোচনা, এগুলো আমাদের এখন গা শোয়া হয়ে যাচ্ছে না আমাদের মহান মানবিক সরকারগুলোর বদান্যতার কারণে? আপনার আওয়ামী লীগ সরকারের সময় এইসব সাবজেক্টে আলোচনা করেছি, ইউনূস সরকারের সময় করেছি, এখন বিএনপি সরকারের সময় করতে হলো। বিএনপি সরকারের সময় এই টার্মে এটা প্রথম। আওয়ামী লীগ সরকারের সময় আপনাদের মনে আছে, আমরা যারা আমাদের পুরনো ফলোয়ার, পূর্ণিয়ার খোঁজ ব্লগটা দেখতেন, এখন তো আর সেটা আমাদের নিয়ন্ত্রণে নাই, তবে ইউটিউবে চ্যানেলটা এখনো রয়ে গেছে। সেই পূর্ণিয়ার খোঁজে অনেক কন্টেন্ট আছে। তারপরে এই পূর্ণিয়ার ভিউতে ইউনূস সরকারের সময় একই ধরনের কন্টেন্ট করতে হয়েছে, একই ধরনের কথা বারবার রিপিট করতে হচ্ছে। দুর্ভাগ্যজনক যে এই সরকারের উপরে, ইউনূস সরকারের উপরে যেমন আকাশচুম্বী প্রত্যাশা ছিল, তারেক রহমান সরকারের উপরে তার চেয়ে আরো অনেক বেশি প্রত্যাশা। যেহেতু তার হাতে সুযোগ আছে বাংলাদেশে একটা জাতীয় ঐক্য তৈরি করার, বাংলাদেশে বিভেদের রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি থামানোর, এবং তিনি সেরকমই কমিটমেন্ট করছেন এবং সেরকম ভাবেই তার মৌখিক ডেলিভারি গুলো হচ্ছে। তিনি কাউকে দোষারোপ করে রাজনীতি করছেন না। আওয়ামী লীগ বলি, শেখ হাসিনা বলি, কাউকে নিয়ে তিনি নোংরা কোনো কিছু করছেন না। ফলে এই আলাপটা তারেক রহমান সরকারের সময় আরো একটু বেশি বিব্রতকর। আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির নেতা গাজীপুরের, মনে আছে আমার স্পষ্ট সেই আলোচনাটা, হাতকড়া ডান্ডা বেরি পরিয়ে লোকটিকে মায়ের জানাজায় হাজির করা হয়েছিল। কুমিল্লায় ছাত্র দলের নেতাকে হাতকড়া পরিয়ে বাবার জানাজায় হাজির করা হয়েছিল। আমরা তখনই বলেছিলাম এগুলো অমানবিক, কোন সভ্য সমাজে এগুলো হয় না। একটা পেরোলে মুক্তিদান এমন কোনো আইনি বিশেষ জটিলতার বিষয় না। ইউনূস সরকারের সময় সারা বাংলাদেশকে কাঁদিয়েছে। সে বাগেরহাটের সাদ্দাম, ছাত্রলীগের নেতা, তার স্ত্রী সন্তান আত্মহত্যা করলো ফ্রাস্ট্রেশন থেকে, অপূর্ণতা থেকে, অপ্রাপ্তি থেকে, দীর্ঘদিন ক্ষুধা, অন্যায়, সেগুলোর সঙ্গে লড়তে লড়তে।
সেই সন্তান এবং স্ত্রী মরদেহ গিয়েছিল জেলখানায়। সেখানে সাদ্দাম দেখেছিল। তারপরে পরিহাস, সেই স্ত্রী সন্তান মৃত্যুর দুদিন পরে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছিল। আগে মুক্তি দিলে কি এমন ক্ষতিটা হতো? এখন আমাদের সামনে সেরকমই একটা খবর। সেই খবরে বলা হচ্ছে এবার ছাত্রলীগ নেতা ছেলের জন্য কারা ফটকে গেল বাবার মরদেহ। সাদ্দামের সময় বলা হয়েছিল পিতার সাথে দেখা করতে সন্তানের মরদেহ কারাগারে। পেরোলে মুক্তি না পাওয়ায় বরিশালে মৃত বাবার জানাজা ও দাফনে অংশ নিতে পারেননি কারাবন্দী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহরুখ। পেরোলে মুক্তি আবেদন করলেও তা মঞ্জুর হয়নি বলে অভিযোগ স্বজনদের। পরে বাবার মরদেহ কারাগারের ফটকে নিয়ে গিয়ে শেষবারের মতো তাকে দেখানো হয়। ঘটনাটা ঘটেছে 29 এপ্রিল বুধবার বিকেলে বরিশাল কেন্দ্রীয় কারাগারে এই ঘটনা ঘটে। কারাবন্দী আহসান শাহরুখ বরিশাল নগরীর 15 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের। চিন্তা করেন কোন লেভেলের নেতা, তারপরেও সে তার পেরোলে মুক্তি পায় না। 15 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি, একটা ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এবং নিউ সার্কুলার রোডের গাজীবাড়ি এলাকার বাসিন্দা মৃত আবুল বাশারের ছেলে। শাহরুখের ছোট ভাই আলামিন জানান চলতি মাসে পুলিশ তাকে গ্রেফতার করে। এই চলতি মাসে মানে এই গভর্নমেন্টের সময় তিনি গ্রেফতার হয়েছেন। এর আগে আরো 2বার তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বেলা 11টার দিকে তাদের বাবা আবুল বাশার মারা যান। পরে পেরোলে মুক্তির জন্য জেলা প্রশাসনের কার্যালয়ে আবেদন করা হলেও রাজনৈতিক মামলার কথা শুনে দীর্ঘ সময় কেউ সহযোগিতা করেনি। পরে অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে দেখা করলে তিনি জানান পেরোলে মুক্তি দেওয়া সম্ভব নয়, জেল গেটে সাক্ষাতের ব্যবস্থা করা হবে। কতটা ভীতি প্রশাসনের মধ্যে যে রাজনৈতিক মামলা যদি পেরোলে মুক্তি দেওয়া হয় কি না কি হয়ে যাবে, মানে সেই জুজুর ভয় এখনো প্রশাসনের রয়ে গেছে। পরিবারের সদস্যরা এরপর মরদেহ নিয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারে ফটকে যান। স্বজনদের দাবি সেখানে 3 জনের বেশি প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। পেরোলের আবেদনকারী আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান মিন্টু বলেন, আমরা পেরোলের আবেদন করেছিলাম, তবে প্রশাসন থেকে জানানো হয় পেরোলে মুক্তি সম্ভব নয়, জেল গেটে সাক্ষাতের সুযোগ দেওয়া হবে। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ভিডিও ছবি ছড়িয়ে পড়েছে। বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপমা ফরিসা বলেন, আমার কাছে পেরোলে মুক্তির একটি আবেদন আসে যা জেলা প্রশাসক বরাবর করা হয়েছিল। বিষয়টি আমি জেলা প্রশাসনকে অবহিত করি। তিনি অফিসে না থাকায় আবেদনটি হোয়াটসঅ্যাপে পাঠানো হয়। পরে তিনি জেল গেটে সাক্ষাতের সিদ্ধান্ত দেন। আমিও সেই সিদ্ধান্ত স্বজনদের জানিয়ে দিই। এ বিষয়ে জানতে বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ খায়রুল আলম সুমনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। এর আগে পেরোলে মুক্তি না মেলায় গত 24 জানুয়ারি মৃত স্ত্রী ও সন্তানকে বাগেরহাট থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হয়। জেল গেটেই শেষ বিদায় জানান যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি। এই যে দৃষ্টান্তগুলা স্থাপন হলো এই যে 2 ছাত্রলীগ নেতার, এই দৃষ্টান্তগুলোকে আমাদের রাজনীতির জন্য খুব ভালো নজির হয়ে থাকলো। আমি খেয়াল করে দেখেছি বিএনপি পন্থী মানুষজনের সামনে এই প্রসঙ্গগুলো তুললে পরে তারা আওয়ামী লীগ সময়ের অনেক অমানবিক আচরণের উদাহরণ টেনে আনেন। হ্যাঁ, আপনারা এখন এটা বলছেন, দেখেন না আওয়ামী লীগ সময়ে এই হয়েছিল, তখন আপনারা কোথায় ছিলেন? আমরা ছিলাম। আমরা আওয়ামী লীগ সময়ে এই অমানবিক অন্যায় অপরাধগুলোর বিপক্ষে কথা বলেছিলাম, তুলে ধরেছিলাম সমাজের, আপনাদের পাশে ছিলাম। কিন্তু এখন সেই অমানবিকতার প্রতিযোগিতাই কি আওয়ামী লীগের সঙ্গে বিএনপি করে যাবে? এবং এটা যদি করে যায় তাহলে অদূর ভবিষ্যতে আবার যদি কখনো আওয়ামী লীগের দিন আসে তাহলে এটা আবার কয়েক গুণ কি আওয়ামী লীগ ফেরত নেবে? মানে এই চক্র কি চলতেই থাকবে যার কোনো সমাধান নাই? তাই বলছি, এরকম বর্বর অমানবিক সমাজে কি আমরা কন্টিনিউ করে যাব? মানে ইলেকশন করতে দিলে তারা ফেল্ট হয়ে যাবে। তারা জানে নৌকা মার্কা থাকলে 2024-এর যে ওই যে 12 ফেব্রুয়ারি নাকি এপ্রিল ফুল নাকি কি কোন ফুলে ইলেকশন হয়েছে, একটা কোথাকার কোন ইলেকশন মুসলেখা জামানত হারাইতো। আমি তো বলেছিলাম যে নৌকা মার্কা লাগবে না, আমার সাথে জামাতার আমির ইলেকশন করতে দেন, ফেল করবে। আর নৌকা মার্কা দিলে জামাতার আমিরের জামানত চলে যাইতো। আর ভাবির পোলাদের তো হিসেবেই না, তো মেম্বার হইতে পারবে না। বিএনপিরও এইবারে আওয়ামী লীগ ক্ষমতায় আসতো এই নির্বাচনে। তো তারা হচ্ছে গণতন্ত্রের পূজারী। তো গণতন্ত্রের পূজারীরা আবার বড় বড় দলকে সহ্য করতে পারে না। বিএনপির গণতন্ত্র আর জামাতের গণতন্ত্র, আমার ভাবির পোলার গণতন্ত্র হচ্ছে
যে কোন পরদল সংসদে মানে ইলেকশন আসতে পারবে না। মনে করেন বিশ্বকাপ খেলা হবে, সেখানে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স এরা থাকবে না। কে খেলবে? সলিমুদ্দের বলা কলিমুদ্দি, ঠিক আছে, টাকলা ফুয়াদের ভাই খাবলা ফুয়াদ, টাকলা ওই যে আরেক বালিস্টার আছে, জামাতি ব্যালিস্টার বনাম চামড়া নাই পীর, ওইখানে আমাদেরও যেতে দেয়। আওয়ামী লীগ তো দূরের কথা, আমরা যারা আওয়ামী লীগ করি না কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে, তাদের সাথে ইলেকশন করুক না, দেখি কত মুরদের ধার জামানো থাকবে নাকি। এই ভয়ে তো তারা ইলেকশন, তাদের গণতন্ত্র হচ্ছে বড় বড় দল নিষিদ্ধ করো, আর জামাতের 4 টুকরা বানায় দল বানাও আর নিজেরা ইলেকশন করো। খালি ফিল্ডে গোল দেওয়ার দল এরাই কিন্তু বলতো যে আওয়ামী লীগ না পুলিশ ছাড়া পারে না, পুলিশ ছাড়া এসে দেখুক, পুলিশ ছাড়া এসে দেখুক, আওয়ামী লীগ পুলিশ ছাড়া এসে দেখুক, ছাত্রলীগ পুলিশ ছাড়া এসে দেখুক। এগুলা পইলে ক্ষমতা এসে না, আর্মি ছাড়া চলতে পারে না। তো এদের যারা আর্মি ছাড়া নির্বাচনের পরেও চলতে পারে না, তো তারা কিভাবে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে? আওয়ামী লীগের নাম তো দূরের কথা, আওয়ামী লীগ না, তারা আওয়ামী লীগের বাইরে যারা স্বতন্ত্র তাদেরও ইলেকশন করতে দিবে না, কারণ জানে যে এই 2 মাসে তাদের সরকারের অবস্থা কি। তথাকথিত মুসলেখা সরকার, এরা জানতে চায় কিন্তু মাজার শক্তি নাই, এমন ভাবে বলে 80 বছর 85 বছরের বুইড়ার মতো চিৎকার চেঁচামেচি করে। বলতে সরকার, আপনি দেখেন না, রুমিন ফারানা শুধু বলেছে যে কি চুক্তি হয়েছে সংসদে আলোচনা হোক, সাথে সাথে সবার পেট খারাপ হয়ে গেছে। বিএনপির পেট খারাপ শুরু হয়েছে, জামাতের মাথা খারাপ হয়েছে, স্পিকারের ডায়রিয়া হয়েছে, সব বন্ধ করে দিচ্ছে আলোচনা। তো এরা তো এরকম হবেই, আপনি এদের তো রক্ষা করতে পারবেন না। এরা জানে সেনাবাহিনী ছাড়া টিকবে না। তো যতই বলুক কালকে সেনাবাহিনী বেরাকে যাক, আমার ভাবির পোলারা তো এমনি দৌড়ানি খাইতেছে, উষ্টা খাইতেছে, কুন্ডা খাইতেছে, কুতা খাইতেছে, জামাতের নেতারাও দৌড়ানি খাইতেছে, তাড়াতাড়ি দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। তাই তাদের লাথি উষ্টা খাওয়া শুরু করে। বিএনপির ভিতরে কোন্দল শুরু হবে। আমরা তো অনেকেই মনে করি যে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য বোধহয় শুধু আর্মি না, বিএনপি জামাতের মারবে, জামাত বিএনপির রক কাটবে, আবার বিএনপি নিজেরাই মারামারি করবে, এই জন্য রাখা হয়েছে। তারপর আওয়ামী লীগ ঠেকানোর জন্য তো আছেই, ওগুলো একটা কারণ, আরো বহুবিধ কারণ আছে। তারা আশা করতেছে কর্মীরা ডেকে নিয়ে তাদের আবার মন্ত্রী বানাবে, আবার একটা 5ই আগস্ট হবে, সেই আশায় বসে আছে। আওয়ামী লীগের তৃণমূল যদি না থাকতো কি উপায় ছিল? আওয়ামী লীগের তৃণমূলটা এত মজবুত যদি না থাকতো, মানুষ যদি বঙ্গবন্ধু, আমি এই জন্য বলি যে মৃত বঙ্গবন্ধু জীবিত বঙ্গবন্ধুর চাইতে অনেক শক্তিশালী। তার প্রমাণ কিন্তু আজকের এই শপথ, তার প্রমাণ কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ। কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ করেও তারা ভয় পায়। তারা এও বলেছে যে যারা আওয়ামী লীগের পন্থী তারা স্বতন্ত্র ইলেকশন করতে পারবে না। আপনার মনে থাকার কথা, সাহস পায় নাই তারা। তারা জানে ইলেকশন করলে স্বতন্ত্র, আওয়ামী লীগের লোক যদি স্বতন্ত্র ইলেকশন করতো একটারও জামানত থাকতো না। অন্তত জামাতের যে 70টা আসন আর আমার ভাবির পোলা, এতে তো হারিকেন লাগে খুঁজে পাওয়া যাইতো না। বিএনপিরা যারা কিছু পাশ করতো কান কাটা, বিএনপির অনেক নেতার জামানত চলে যাইতো যদি আওয়ামী লীগের লোক স্বতন্ত্র ইলেকশন করতো। সেই জন্য তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। কারণ ওই একটাই কারণ, হচ্ছে জীবিত বঙ্গবন্ধুর চাইতে মৃত বঙ্গবন্ধু অনেক বেশি শক্তিশালী। তার প্রমাণ আপনি যে শপথটা দেখালেন, যেটা বললেন আওয়ামী লীগের নেতারা কি করতেছে, বললে তারা এখন বলে কি, হ্যাঁ তারা সব খোঁজ নিতেছে। তুমি ফরিদ কি জানো? মনে হয় আমরা কিছুই জানি না, সব তারাই জানে। ঠিক আছে, এরা হচ্ছে ওই যে আশায় বসে আছে, আবার বেলতলায় যাবে, আবার বেল করাবে, কিন্তু বারে ঘুঘু ধান খেয়ে যাবে। সাধারণ কর্মীরা এবার প্রস্তুত আছে। আগামীতে যে সমস্ত আওয়ামী লীগের নেতারা যারা কর্মীদের সাথে বিচ্ছিন্ন আছেন, এখন আমার ধারণা তাদের বিচ্ছিন্নই থাকতে হবে। এটা তারা ঠিক করতেছে না। আওয়ামী লীগের নেতারা যদি এখন মাঠে থাকতো, নির্বাচনী হইতো না, নির্বাচনী করতে পারতো না। যাই হোক, এক হিসেবে নির্বাচন হওয়াটা ভালো হয়েছে, কারণ নির্বাচন হওয়ার কারণে মানুষ বিএনপির রূপ দেখতেছে, ইউনূসের রূপ তো দেখেছে 18 মাস, বিএনপির রূপটাও দেখতেছে, চরিত্র দেখতেছে, জামাতের চরিত্র রূপ দেখতেছে, আমার জাতীয় ভাবির পোলাদের রূপও দেখতেছে। এটা এক হিসেবে ভালো হয়েছে। কিন্তু এখনো আমরা দেখতেছি যে আওয়ামী লীগের নেতারা ততটুকু সক্রিয় নয় যতটুকু মানুষ আশা করে। আমার জানাজা যদি, আমি তো চাই আমার জানাজায় জামাত যেন না থাকে, আমি তো চাইবো আমার জানাজায় যেন কোনো জামাতের বাচ্চা, কোনো স্বাধীনতা বিরোধী রাজাকার আলাপতা না থাকে। আমি তো চাবো ওরা না থাকুক। মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সহ আরো যারা মুক্তিযোদ্ধা, ওই যে 52 সালে এরা বলেছিল যে বাংলা ভাষায় যারা কথা বলে তারা আন্দোলন করে তারা কাফের, 71 মুক্তিযোদ্ধা কাফের বলা হয়েছিল।
এদের বিএনপি আওয়ামী লীগ ছাড় দিতে দিতে আজকে এত বড় দুঃসাহস তাদের হয়েছে, সংসদের পরেই তার ফতোয়া দেয় যে আরে কবর তুই দেওয়ার কে বে না দেওয়ার বে। আসলে স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদরদের এই বিএনপি আওয়ামী লীগ দুইটাই দায়ী এদের প্রশ্রয় দেওয়ার জন্য আজকে এত বড় কথা বলে। আওয়ামী লীগও দায়ী এর জন্য আজকে এত বড় দুঃসাহস পায়। বিএনপি তো দায়ী, কারণ বিএনপি তাদের সরাসরি পৃষ্ঠপোষক। এই মৌলবাদীদের তুষামদের কারণে মৌলবাদীদের আস্কারা দেওয়ার জন্য কথা বলে। কেউই কথা বলে না যে তোর মতো জামাতির বাচ্চার ভোটও আমার দরকার নাই, তোর মতো জামাতির বাচ্চার জানাজা আমার দরকার, তুই কেবে তুই তোর মতো জান নামি, তো তোরাই তো জাহান নামি, 30 লক্ষ মানুষ হত্যা করেছ, অগণিত নারী ধর্ষণকারী, সেই লোকটা এসে আমার জান্নাতে, সেই লোক এসে আমার কাছে জান্নাতে টিকিট বেচতে নিতে হবে, ওই লোক আমার জানাজার দরকার কি? জানাজা করবো আমার জামাতি মোল্লার আমার জানাজা না পড়াইলে কি কচুর হবো? পৃথিবীর অন্য দেশের মুসলমান কি জামাতিদের নিয়ে জানাজা করে? হ্যাঁ, আমরা ইম্পোর্ট করবো, আমরা মৌলবী সৌদি আরব থেকে ইম্পোর্ট করবো, কোথাও না পেলে পাকিস্তান থেকে ইম্পোর্ট করবো। যেহেতু এই ডুপ্লিকেট পাকিস্তানিদের আমাদের দরকার কি জানাজার? আমরা পাকিস্তান থেকে মৌলবী 20 টাকা দামের মৌলবী পাওয়া যায়, 50 টাকা দিলেই মৌলবী পাওয়া যায়, লিল্লা কয়টা খাওয়াইলে মৌলবী পাওয়া যায়। সারা জীবন না ফতোয়া দিয়েছে 40 হারাম হারাম, 40 বিদআত বিদআত। আমি আজ পর্যন্ত কোন 40 দেখি নাই যা আমার চাইতে বেশি ওই লামাজাবিরা খায় নাই। ওই লামাজাবিদের জ্বালায় যারা ফতোয়া দেয়, আমার জামালপুরে ফতোয়া দেয় সরিষাবাড়িতে, ঈদ হারাম 40 হারাম, যাই দেখি আমাদের এলাকাটা মেন্দা খাইতে দেয় চাউলের। এই চান্স আমাদের সরিষাবাড়ির জামালপুরের একটু প্রচার করে নেই, এই চান্স যেহেতু চান্স দিয়েছেন। ওইখানে একটা মানে আমাদের জামালপুরের ন্যাশনাল খাবার আছে, ঠিক আছে, সেটার নাম হইলো মিল্লি বা মেন্দা ভাত। সেগুলো বিয়েতেও ওই খাবার, আনন্দ ওই খাবার, মানুষ মনে ওই খাবার। মানে আমরা বোকানা চালাক বুঝি না, মানে ওই যে ব্রাজিলের মতো মনের দুঃখ বিয়ার খায়। এটা কি খাবার? কি খাবার? এটা হচ্ছে গুঁড়া দিয়ে মহিষের মাংস বা গরুর মাংস দিয়ে খাওয়ানো হয়। চাউলের গুঁড়ার সাথে তরকারির বদলে, সবজির বদলে, ঝোলের বদলে মাংসের জায়গায় হয় মহিষ অথবা গরু, আর না হয় এর সাথে দুটোর মধ্যে একটা, অথবা সেখানে থাকবে চাউলের পাউডার করে। এবং এক্সেলেন্ট খাবার, আপনি যদি আমাদের এখানে খান এটা আপনার ভালো লাগবে, কারণ অনেক মানে শত শত হাজার হাজার মানুষ একসাথে রান্না করে তাদের খাওয়ানো হয়। মানে বিয়েতেও এটা খায়, 40 খায়, আনন্দ দুঃখেও খায়, সুখেও খায়, দেখ সেটা একটা বিষয়। ওইটা খাওয়া হারাম। তো প্রতিবারই কি আমি না এমন জায়গায় বসে মৌলবীরা জেনে বসে, তো বয়স কম হইলেও আগে থেকে আমার মোটামুটি ওই মৌলবীরাই পাশে বসাইতো বা চেয়ারম্যান মেম্বার এমপিরাই, তো বসে দেখতাম খায় কারা জানেন? যারা বেশি ফতোয়া দিয়েছে তারাই খায়, যারা বলছে এটা খাওয়া যাবে না। ওই জন্য আমি একটা পোস্ট দিয়েছিলাম যে ফতোয়ার চাইতে সরিষাবাড়ি জামালপুরের মেন্দা ও মিল্লি শক্তিশালী। এখন আমার মোটামুটি মৌলবীরা আমারও কেমন। তো এদের এই সমস্ত যারা এক বাটি খাবার দিলেই খাটে এক